সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তারাতলা কাণ্ডের পর জলপাইগুড়িতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, 19 ভবনকে নোটিশ। আন্দোলনের পর শুরু হলো অর্ধসমাপ্ত সেতুর নির্মাণ কাজ, স্বস্তিতে শ্রমিক ও এলাকাবাসী। তিস্তার চরে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এবার আসছে বিস্তারিত সংবাদে। তারাতলার ঘটনার পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে জলপাইগুড়ি পৌরসভা। শহরের বিভিন্ন নির্মীয়মান ও বাণিজ্যিক ভবন পরিদর্শন করে ইতিমধ্যে 19টি ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। পৌরসভার অভিযোগ, বহু ক্ষেত্রে অনুমোদিত বিল্ডিং প্ল্যান না মেনে অতিরিক্ত অংশ নির্মাণ, বাড়ির তলা তৈরি এবং পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা অন্য কাজে ব্যবহার করা হয়েছে। পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতিটি ভবনের মাপঝোঁকের কাজ শুরু হয়েছে। শীঘ্রই বিস্তারিত রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। একটি বাণিজ্যিক ভবনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ মহকুমা শাসকের কাছেও রিপোর্ট পাঠানো হয়েছে। পৌরসভার দাবি, রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ থাকলেও এবার প্রশাসনের সক্রিয় ভূমিকায় শহরবাসীর একাংশ আশাবাদী। তাদের মতে এই অভিযান সফল হলে জলপাইগুড়িতে নিয়ম মেনে নির্মাণের সংস্কৃতি গড়ে উঠবে এবং নগর পরিকল্পনাও আরও সুশৃঙ্খল হবে। দেখেন যে তারাতলায় যে ঘটনা ঘটলো এবং তারপরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সক্রিয়তার সাথে উদ্ধার কার্য করেছেন এবং যে অ্যাকশনগুলো নিয়েছেন সেটাই পৌর আইনে তার কথাই বলা আছে। এখন বিষয়টা হচ্ছে যে জলপাইগুড়িতেও যে আমরা অতীতে বেশ কয়েকটা বিল্ডিংকে চিহ্নিতকরণ করেছিলাম যেগুলো ডিলাপিডেটেড, ভেঙে পড়তে পারে, মানে চাঙর খসে পড়লেও মানে কিন্তু ডিলাপিডেটেড নয়। বিষয়টা হচ্ছে যে স্ট্রাকচারালি বিল্ডিংটা ঠিক আছে কিনা, এটা কে ডিটারমাইন করবে? এটা ডিটারমাইন করবেন ইঞ্জিনিয়ারিং সেল, জলপাইগুড়ি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং সেল। তার সাপোর্ট নিতে পারি আমরা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে। এখন এখানে যে কয়েকটা হয়েছিল তার মধ্যে একটা স্টেশন ইয়েতে আপনার ডিবিসি রোডে যেটা হয়েছিল সেটা মানে মালিক পক্ষই এসে বলেছিল ভেঙে দিন। তার কারণ হচ্ছে এবং এমইডি রিপোর্ট দিয়েছিল, জলপাইগুড়ি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছিল এবং আরও ঊর্ধ্বতন সুপার ইঞ্জিনিয়ার এমইডিও পর্যন্ত রিপোর্ট দিয়েছিল যেটা কোনোভাবেই বিল্ডিং রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে। হিয়ারিং এর পর সেটা ভাঙা হয়েছে। এখন হচ্ছে দিনবাজারে যে বিল্ডিংটা রয়েছে জলপাইগুড়ি পৌরসভা, এই বিল্ডিংটা মার্কেটটা এটা কিন্তু এটার অবস্থাও ভালো না। এটার আমরা একটা ইমিডিয়েট সার্ভে করাচ্ছি, করিয়ে যদি এটাকেও ভাঙতে হয় তখন আমাদের ব্যবসায়ীদের সাথে বসতে হবে। তার কারণ হচ্ছে যে একটা বিল্ডিং ভেঙে পড়ে যাবে, ব্যবসায়ীরা বলছেন আমরা ছাড়বো না, তখন আমরা আমাদের ব্যবসায়ী, বিধায়ক, দরকার হলে সাংসদ, পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে, এসডিও সাহেব, ডিএম সাহেব সবাইকে নিয়ে বসে এখানে ওদেরকে ব্যবসায়ীদেরকে বলতে হবে যে আপনারা অন্য কোথাও আসুন, কারণ ওই বিল্ডিং যদি ভেঙে পড়ার মতো অবস্থা হয়। কিন্তু তার আগে আরেকটা ইঞ্জিনিয়ারিং সেলের রিপোর্ট আমরা আগে সেটা গ্রহণ করি। কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে এখন অবধি আমরা যেটা বলেছি যে 52টা বিল্ডিংকে চিহ্নিতকরণ করে 19টা বিল্ডিং এর এনকোয়ারি করে তার ফিজিক্যাল এনকোয়ারি করে তার রিপোর্ট রেডি হয়েছে। ইতিমধ্যে এসডিও সাহেব দফায় দফায় আমাদের কাছে রিপোর্ট চাচ্ছেন, আমরা সেই রিপোর্ট পাঠাচ্ছি এবং তারপরে যেগুলো এসডিও সাহেব চাবেন না সেগুলো আমরা ইউডিএমএ কে মন্ত্রকের কাছে পাঠিয়ে দেবো। তার কারণটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা আমরা চাচ্ছি, জলপাইগুড়ি পৌরসভার পৌর আইন অধিকার আছে, যদি কোনো প্ল্যানের থেকে ডিভিয়েশন হয়, মেজর ডিভিয়েশন, মাইনর ডিভিয়েশন, কোথায় ভাঙার সব অধিকার আছে, আইনেই বলা আছে। কিন্তু আমরা একটু পৌর মন্ত্রকের একটু মানে সবুজ সংকেত নিয়ে আমরা কাজে এগোতে চাইছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আন্দোলনের পর শুরু করলাবাড়ি চা বাগানের চরকটাঙ্গি লাইনের অর্ধসমাপ্ত সেতুর নির্মাণ কাজ, স্বস্তিতে শ্রমিক ও এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি ও সাম্প্রতিক আন্দোলনের জেরে অবশেষে শুরু হলো করলাবাড়ি চা বাগানের চরকটাঙ্গি লাইনের অর্ধসমাপ্ত সেতুর নির্মাণ কাজ। বৃহস্পতিবার থেকে ফের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, অর্ধসমাপ্ত সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে গত মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন এলাকায় পথ অবরোধ ও বিডিও অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন করলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আন্দোলনের পরই সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করেন। এরপর বৃহস্পতিবার থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, চরকটাঙ্গি
লাইনের পুরনো কালভার্টটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে একাধিকবার আন্দোলনের পর গত বছরের দুর্গাপুজোর সময় নির্মাণ কাজ শুরু হলেও শেষ পর্যায়ে এসে হঠাৎই কাজ বন্ধ হয়ে যায়। বর্ষা শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অর্ধসমাপ্ত সেতুর নিচে প্রবল স্রোতের কারণে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর একমাত্র ভরসা ছিল একটি বাঁশের সাঁকো, সেটিও জলের তোড়ে ভেসে যাওয়ায় স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, চা বাগান শ্রমিক, প্রবীণ ও অসুস্থদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বলেন, কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেলেও দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে সেতুটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে চা বাগান মজদুর ইউনিয়নের করলা ভ্যালি চা বাগান ইউনিটের সম্পাদক গোবিন্দ ওরাও বলেন, বিডিও আশ্বাস অনুযায়ী কাজ শুরু হওয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত নির্মাণ কাজ শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করার দাবি জানান তিনি। আজকে আমাদের এইখানে কাজ শুরু হচ্ছে, ব্রিজের কাজ। আমাদের লড়াই, বহু দিন ধরে যে লড়াই আন্দোলন করতেছিলাম, সেজন্য আমাদের এখানে আজকে কাজটা শুরু হলো। তাই আমরা একটু খুশি আছি, কারণ কাজটা শুরু হয়েছে। যদি আমরা লড়াই আন্দোলন না করতাম তাহলে এই কাজটা এইভাবে বন্ধই থাকতো। কিছু যদি পেতে চাও তাহলে রাস্তায় নামতেই হয়, সেই জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম। এটার জন্য আজকে যে কাজটা শুরু হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর আমাদের করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গি লাইনের যে কালভার্টটি ছিল সেটির কাজ আজকে থেকে শুরু হয়েছে। আমরা গত মঙ্গলবার 30 তারিখে বিডিও অফিসের সামনে যে রাস্তাটি ছিল সেটি বাগানের শ্রমিকরা একসাথে মিলে অবরোধ করি এবং বিডিও সাহেবের কাছে বিক্ষোভ দেখাই এবং বিডিও সাহেব আমাদের আশ্বাস দেন যে কাজটি 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আজকে থেকে কাজটি শুরু হয়েছে। কালভার্টের কাজটি পুনরায় আবার চালু হয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে কালভার্টের কাজটি অতি দ্রুত তাড়াতাড়ি শেষ হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পালাবদলের পর বাংলায় বিনিয়োগে আগ্রহী প্রবাসীরা। উত্তর আমেরিকার সম্মেলনে যোগ দিতে রওনা জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন উত্তর আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিরা। সেই প্রেক্ষিতেই উত্তর আমেরিকায় আয়োজিত বাঙালিদের কৃষ্টি, সৃষ্টি ও বাণিজ্য বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। শুক্রবার 3রা জুলাই থেকে শুরু হচ্ছে এই সম্মেলন। সেখানে আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সাংসদের দাবি, দীর্ঘদিন রাজ্য বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকায় অনেক প্রবাসী বাঙালি আগ্রহ থাকা সত্ত্বেও উদ্যোগ নিতে পারেননি। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে তাদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। ডক্টর জয়ন্ত কুমার রায়ের মতে, বাংলায় বিনিয়োগের সম্ভাবনা ও প্রবাসী বাঙালিদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেই তাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। একটা অর্গানাইজেশন আছে, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স করে। তারা মানে প্রত্যেক বছর যারা নর্থ আমেরিকাতে আছেন এবং যারা বেঙ্গলি বিশেষ করে, তাদের একটা অর্গানাইজেশন আছে যারা প্রত্যেক বছর এরকম কালচারাল মিট, বিজনেস মিট এরকম কিছু করে। তো সেখানেই এবার আমাকে ডাকা হয়েছে, আমি সেখানেই যাচ্ছি। ওনাদের যে মিনিট টু মিনিট যে প্রোগ্রাম, সেগুলোর মধ্যে সবগুলো সেখানে মেনশন করা নেই। মানে আমার এমনি আলোচনা হতে হতে যেটা শুনছিলাম আর কি, যে ওখানে অনেক বড় বড় মানুষ, মানে আর্থিক দিক থেকে বিত্তবান মানুষ আছে, যারা জীবনে অনেক অনেক কিছু করেছেন ব্যক্তিগত জীবনে। এখন তারা চাইছেন যে দেশ থেকে তো অনেকদিন বিদেশে চলে গেছেন, ন্যাচারালি দেশের প্রতি সবার একটা মাতৃভূমির প্রতি একটা টান থাকে। বিশেষ করে যখন আমরা বিদেশে যাই না, তখন এই টানটা আরো বেশি ফিল করি। যে আপনি এখন যদি
আমেরিকা যান, তখন যদি একজন ভারতীয় যদি হিন্দি কথা বলে তাহলেও আপনার খুব আনন্দ লাগবে, আর বাংলা কথা বললে তো আপনার শোনায় সোহাগা, আপনি কাউকে কিভাবে আদর করবেন, কিভাবে পেতে চাইবেন, এর তো মানে ভাষায় প্রকাশ করা যায় না। সুতরাং এমন এইবার এইরকম যারা আছে, যারা বিগ মানুষ আর কি, তারা এরকম তাদের একটা জানিয়েছেন যে তারা এখন তো তাদের সবকিছু হয়ে গেছে, তারা দেশের জন্য কিছু করবে। এবং পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত একটা কন্ডিউসিভ একটা যে এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ার, সেটা ছিল না এখানে কিছু করার মতো, তাদের আস্থা ছিল না। আপনারা জানেন সিপিএম এর আমল দেখেছেন, টিএমসির আমল তো দেখেই দিয়েছে। সুতরাং তাদের ওই আস্থার জায়গা ছিল না বলে তারা সাহসই পাননি এখানে কিছু করার। এখন হয়তো তারা এখন আশা করছেন যে না, বিজেপি মোদিজির নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষ চলছে, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ এখন মোদিজির নেতৃত্বে একটা ভালো সরকার উপহার দিবে পশ্চিমবঙ্গকে, এবং অলরেডি সরকার গড়ে গেছে। আগামী দিন আরো ভালো হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। সুতরাং এখন তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় কাজ করতে পারেন, এটা তাদের মনের মধ্যে একটা আশা আছে। এটা আমার তাদের সাথে কথা বলে মনে হয়েছে, অর্গানাইজের সাথে, এবং তারা তাই আমাকে ডেকেছে যে কি করা যায়, এবং তারা মনে হয় কিছু করতে চান, এবং সেক্ষেত্রে আমার কাছ থেকে তারা হয়তো শুনতে চাইছেন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তার চরে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা এবং পশুপ্রেমী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার দুপুরে তিস্তার চরে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই বিষয়টি বন দফতর এবং পরিবেশ কর্মীদের জানানো হয়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে ৮০ থেকে ১০০টি হাতির একটি দল ওই এলাকায় ঘোরাফেরা করছিল। উদ্ধার হওয়া হাতিটি সেই দলের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বজ্রপাতে হাতিটির মৃত্যু হয়েছে কিনা তাও নিশ্চিত করতে ময়না তদন্ত করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আজকে সকালে স্পোর্টের কাছে খবর আসে যে আমাদের বানিয়াপাড়া তিস্তা ৪ নম্বর বাদে একটা হাতি মারা গেছে। তো আমরা এসে দেখতে পাই যে এখানে হাতি আছে। সকাল থেকেই এই হাতিকে দেখা গেছে যে এখানে শুয়ে আছে। তো প্রথমে লোক বুঝতে পারে না, তারপরে আমাদের কাছে খবর আসে যে মারা গেছে হাতিটা। আমরা আসি, বন দফতর আসে, যৌথ উদ্যোগে আমরা এখন হাতিটাকে এখান থেকে সরিয়ে আমরা নিয়ে যাচ্ছি। এখন দেখার বিষয় হাতিটা কিভাবে মারা গেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নাগরাকাটার ভগতপুর চা বাগানে ফের একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। অল্প কয়েকদিনের ব্যবধানে একই চা বাগান থেকে পরপর দুটি চিতাবাঘ ধরা পড়ার এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ভগতপুর চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে চা বাগান কর্তৃপক্ষ বন দফতরের কাছে খাঁচা বসানোর আবেদন জানায়। সেই অনুযায়ী প্রায় এক সপ্তাহ আগে বাগানের ১৪ নম্বর সেকশনে একটি ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পাতা হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনে ঘটনাস্থলে ছুটে এসে দেখেন একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার ভেতরে বন্দী অবস্থায় ছোটাছুটি করছে। সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হলে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। গত ২৯ তারিখও একই চা বাগান থেকে একটি চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়েছিল। পরপর দুটি চিতাবাঘ ধরা পড়ার ঘটনায় ভগতপুর চা বাগানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের আশঙ্কা, এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। কি হয়েছে? এত ভিড় আছে। আজকে একটা বাঘ, চিতাবাঘ খাঁচা পাতা হয়েছিল। অনেকদিন ধরেই গরু টরু এগুলো মারছিল, গরু ছাগল। আজ ভোরবেলায় মোটামুটি ৪:৫০ বাঘটা খাঁচার মধ্যে বন্দি হয়েছে। এখনো ঠিকই আছে। ফরেস্টের লোককে খবর দেওয়া হয়েছে, ফরেস্টের লোক আসলে নিয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই জায়গাতেই অনেকবার মানে খাঁচাতে ফসা হয়েছে, এবং বারবার হচ্ছে। স্যার কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছে এখান থেকে, কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বাগান থেকে? বাগান থেকে স্টেপ মানে তো কিছু করার নেই। ফরেস্ট থেকে আমরা খাঁচা নিয়ে এসে পাতি আর
বাগানে যারা ওয়ার্কার আছে তাদের নিরাপত্তার জন্য ওই বোম ফাটিয়ে সকালবেলা এগুলোকে পাঠানো হয় আর কি। কিন্তু এগুলোকে আবার মুভেবল জিনিস আবার চলে আসে, বারবারই ফাঁসছে এই জায়গাতে, ওদিকেও আছে। এবার নিয়ে সব কতবার হয়েছে এখানে? এবার নিয়ে আগের বছরে তো 3টে ধরা পড়েছে, এবারে তো 2টো ধরা পড়লো। ধীমান রায় রিপোর্ট, এবি নিউজ। প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মলয় রায়কে। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2013 সালে প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেন মলয় রায়। এই ঘটনায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাক্তন স্ত্রী, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রাক্তন স্ত্রী, সেটার ওয়ারেন্ট হয়ে গেছে, আমাদের উকিলে খেয়াল করেনি, সেই ওয়ারেন্টের ভিত্তিতে এসছে। আমার 2015 সালে প্রাক্তন স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আপনার কোন দলে বিলং করতেন, এখন কোন দল? আমি তৃণমূল কংগ্রেস করতাম, জাতীয় কংগ্রেসে যোগদান করেছি 3 জুন, তৃতীয় জুন। মলয় রায়। আপনার না কোনো মনে হচ্ছে রাজনৈতিক কোনো মানে ইন্ধন থাকতে পারে? এখন এটা চারা দিল আর কি, আলাদা হতেই পাল্লাবদল হতে, কিন্তু এটার সঙ্গে কিন্তু কোনো রাজনীতি, তোলাবাজি, অনেক অন্য কিছু যেগুলো আছে সেগুলোর কোনো সম্পর্ক নেই। 2000 পার্সোনাল ওয়াইফের। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়িতে 702টি নিষিদ্ধ ক্যাপসুল সহ দম্পতি আটক। উৎসের খোঁজে পুলিশের তদন্ত। নেশার উদ্দেশ্যে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্যাপসুল সহ এক দম্পতিকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বুধবার সন্ধ্যার পর বজ্রাপাড়া সংলগ্ন এলাকায় পুলিশের নাকা তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট 702টি নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঘাসিপাড়া এলাকার বাসিন্দা ওই দম্পতি শিলিগুড়ি থেকে নিষিদ্ধ ক্যাপসুল নিয়ে পায়ে হেঁটে জলপাইগুড়ি শহরের দিকে আসছিল। তল্লাশিতে উদ্ধার হওয়া ক্যাপসুলগুলির মোট ওজন প্রায় 261 গ্রাম। অভিযোগ, এই ধরনের ক্যাপসুল এক শ্রেণীর মানুষ নেশার উদ্দেশ্যে ব্যবহার করে থাকে। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া ক্যাপসুলগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশের প্রাথমিক দাবি, ধৃত দম্পতি গত প্রায় 6 মাস ধরে এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত ছিল। উদ্ধার হওয়া নিষিদ্ধ ক্যাপসুলের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। না, এটা একটা রেগুলার ম্যাজিস্ট্রিয়াল ডিউটি আছে। পুলিশের এন্ড থেকে একটা খবর এসেছিল কি একটা সাবস্টেন্সগুলো ধরা পড়েছে, দুটো একটা কাপল আছে বলে ধরা পড়ার মানে একটা খবর ছিল। আমরা এখানে এসে দেখেছি কয়েকটা মানে প্রেসক্রিপশন ড্রাগসগুলো পাওয়া গেছে, ওগুলো কিন্তু আমরা সিজ করেছি। এবার কোর্টে পেশ করা হবে। অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এখানে এসে আমি কিন্তু সমস্ত কাজটা কি ওভারলুক করেছি। কি ছিল স্যার, মূলত এগুলো কি ছিল? এইটা একটা ড্রাগ আছে, সেটা কিন্তু এক্সপার্ট নলেজ দরকার, কিন্তু এমনি দেখা যাচ্ছে কি একটা প্রেসক্রিপশন ড্রাগ আছে যেটা প্রেগনেন্সিতে ইউজ হয়, আর সেটা একটা ধরা পড়েছে। স্বামী স্ত্রী ছিল বলে ওরা ক্লেম করছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। আর.ডি. বর্মনের জন্মদিনে জলপাইগুড়িতে গ্র্যান্ড ট্রিবিউট কনসার্ট উত্তরবঙ্গে প্রথম, এমন উদ্যোগের দাবি। কিংবদন্তি সুরকার তথা সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের জন্মদিন উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ির অপেরা মিউজিক। আর.ডি. বর্মন প্রখ্যাত শিল্পী আশা ভোঁসলের অমর গান আর সুরকে শ্রদ্ধা জানিয়ে চলতি মাসের শেষের দিকে জলপাইগুড়ি শহরে আয়োজিত হতে চলেছে গ্র্যান্ড ট্রিবিউট কনসার্ট। উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানে ডুয়ার্সের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন। ইতিমধ্যেই কনসার্টকে ঘিরে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। শিল্পীদের মহড়া, মঞ্চ পরিকল্পনা, অন্যান্য আয়োজন নিয়ে ব্যস্ত সংগঠনের সদস্যরা। তাঁদের আশা, এই অনুষ্ঠান শুধুমাত্র আর.ডি. বর্মনের সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নয়, বরং উত্তরবঙ্গের সঙ্গীত প্রেমীদের জন্য
স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের পথ প্রশস্ত করবে, এমনটাই আশাবাদী আয়োজকরা। এটা অপেরা মিউজিকের পরিচালনায় হতে চলেছে। আমরা 27 জুনে যেদিন আর.ডি. বর্মন স্যারের জন্মদিন ছিল, ওই দিনটা আমরা ঘরোয়া উপায়ে পালন করেছি স্যারের জন্মদিন। তো এটা আমাদের একটা প্ল্যানিং আছে যে আর.ডি. স্যার এবং আশা ম্যামের দুজনের একসাথে ট্রিবিউট কনসার্ট করবার জলপাইগুড়িতে। এটা সম্ভবত জুলাই মাসের 25 অথবা 26 তারিখ। আমরা হলটা বুকিং করেই আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন অপেরা মিউজিকে জেনে যাবেন, আর আমার প্রোফাইলে আমরা ওটা জানিয়ে দেবো, আর প্রেসের মাধ্যমে আপনারা জেনে যাবেন কোথায় হতে চলেছে। এই কনসার্টটা করা এই কারণেই, কারণ হচ্ছে আর.ডি. বর্মন স্যার তো একটা আবেগ। আমরা যে গান বাজনা শিখেছি সেখানটার থেকে আমরা জানতে পেরেছি যে ওই স্যারের যে ভারতের নামটা যে গৌরবোজ্জ্বল করেছে, এই ধরনের কনসার্ট নর্থ বেঙ্গলে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর একসাথে আর.ডি. বর্মন স্যার এবং আশা ম্যাম, এটা তো আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা ইজ গোয়িং টু বি সাকসেস। কি কর্মসূচিতে কি থাকছে? কর্মসূচিতে থাকছে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জায়গার থেকে, যেরকম পারিপার্শ্বিক শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, এই সমস্ত ডুয়ার্স নিয়ে আমরা কাজকর্ম করবার চেষ্টা করছি। এখান থেকেও আসবেন শিল্পীরা এবং মিউজিশিয়ানরা যারা থাকবেন। চেষ্টা করা হচ্ছে ডুয়ার্সের যারা সেরা আছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করা। কবে হচ্ছে এটা? এটা হচ্ছে জুলাই মাসের 25 অথবা 26। আমরা হলটা এই মঙ্গলবারের মধ্যে, আজকে মঙ্গলবারের মধ্যে আমরা হল বুক করে নিচ্ছি। কি বলবেন জলপাইগুড়িবাসীকে? জলপাইগুড়ি আপামবাসীকে এটুকুনি আমরা রিকোয়েস্ট করব, আমাদের আবেদন থাকবে যে অনুষ্ঠানটায় আসুন, দেখুন। এখানে সব আর.ডি. বর্মন স্যারেরই কম্পোজিশন হবে, আর আশা ম্যাম যেগুলো গিয়েছেন আর.ডি. বর্মন স্যারের, সেই নিয়ে আমরা সেদিনকার সন্ধ্যাটা অতিবাহিত করব। আপনারা 25 অথবা 26-এর মধ্যে একদিনটা আমরা বুক করে নিচ্ছি অডিটোরিয়াম। আমরা আপনাদের কাছে সেটা উপহার দিতে চলেছি। ধীমান রায়ের রিপোর্ট। ফুলবাড়িতে তামার তার চুরির ঘটনায় 2 জন গ্রেফতার, ধারালো অস্ত্রসহ আরও 4 জনকে পাকড়াও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফুলবাড়িতে একটি কারখানা থেকে তামার তার চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ করে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি পৃথক অভিযানে ধারালো অস্ত্রসহ আরও 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত পরশু ফুলবাড়ির একটি কারখানা থেকে বেশ কিছু তামার তার চুরি হয়। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানার লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তে নামে সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন সূত্রের ভিত্তিতে ফুলবাড়ির চ্যাংড়াবান্ধা এলাকা থেকে অবিনাশ ওরাও ও বিকি ওরাওকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে দাবি। তাদের বাড়ি থেকে প্রায় 3 কেজি 700 গ্রাম তামার তার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 10 থেকে 12,000 টাকা। পরে 2 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সেন্ট্রাল কলোনির উচামাঠ এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখানে বেশ কয়েকজন অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অভিযোগ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও 4 জনকে হাতে নাতে আটক করা হয়। ধৃতরা হলেন বিশাল ঘোষ, সঞ্জয় সরকার, তাপস দে এবং গোবিন্দ পাসওয়ান। পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে। 4 জনকেই রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, 2টি ঘটনাতেই তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে বিকেলের আকাশে হঠাৎই দেখা মিলল মনোরম রামধনুর। মেঘলা আকাশের ফাঁকে সূর্যের আলো আর বৃষ্টির সূক্ষ্ম কণার সংমিশ্রণে তৈরি এই রামধনু দেখতে শহরের বিভিন্ন ফাঁকা জায়গায় ভিড় জমান মানুষজন। অনেকেই মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, কেউ আবার কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানান, দীর্ঘ সময় পর এমন স্পষ্ট রামধনুর দেখা মিলল আকাশে। কারো মতে কয়েক মাস, কারো মতে প্রায় 1 বছর পর এই ধরনের দৃশ্য চোখে পড়েছে। কেমন লাগলো দেখে? খারাপ না, ভালোই লাগে, ভালোই লাগছে। রামধনু একটা আলাদা কালার, 7 রকমের রং। কত বছর পরে দেখলেন? কত বছর বলতে অনেক বছর না হলেও কয়েক মাস পর দেখলাম আর কি, কয়েক মাস পর দেখলাম। কোথা থেকে দেখছেন এখন? এটা তো এখন হাই স্কুলের সামনে, তো কয়েক মাসই বলা যায় ওটা। ভালো লাগলো দেখে? হ্যাঁ, ভালো লাগলো। মেয়ে দেখতেছে আপনার? অমিত বণিকের রিপোর্ট।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তারাতলা কাণ্ডের পর জলপাইগুড়িতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, 19 ভবনকে নোটিশ। আন্দোলনের পর শুরু হলো অর্ধসমাপ্ত সেতুর নির্মাণ কাজ, স্বস্তিতে শ্রমিক ও এলাকাবাসী। তিস্তার চরে পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।